আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো, আজকে হলো আমরা পেসমেকারের উপরে একটা শব্দ কোথায় বাকি ছিল, সেটা হলো হার্ট অ্যাটাক হলে ট্রপোনিয়ন আই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। ট্রপোনিয়নটা কি? ট্রপোনিয়নটা হলো হৃদপেশির পুষ্টির এক ধরনের প্রোটিন আর কি। এই পুষ্টির প্রোটিনটা পেশির হচ্ছে সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে আর কি। সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। তো এই হার্ট অ্যাটাক হলে এইটার পরিমাণটা বেড়ে যায়, এইটার পরিমাণ রক্তে বেড়ে যায়, তখন বুঝে যে তার হার্ট অ্যাটাক হয়েছে। কারণ হৃদপেশি সংকোচন প্রসারণ বাড়ানোর চেষ্টা করে, এইটা বের হয়ে আসে রক্তে তখন, হ্যাঁ, কিন্তু বাড়াতে পারে না কারণ হৃদপেশি মারা গেছে তাই। হ্যাঁ, তো এটা হলো হৃদপেশির একটা প্রোটিন, হৃদপেশির একটা প্রোটিন, ঠিক আছে, এটুকু শুধু মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো হৃদস্পন্দক বা পেসমেকার। তো আমরা তো জানি পেসমেকার আসলে একটা কৃত্রিম পেসমেকার আর একটা হলো প্রাকৃতিক। আমাদের শরীরে যে পেসমেকার আছে, আমাদের হার্টে যেটা আছে, সেটা তো প্রাকৃতিক পেসমেকার। আর বৈজ্ঞানিকরা আবার তৈরি করেছে, সেটা হলো সরাসরি পেসমেকারই না, আর ওটার নাম সাইনাপটাল নোড বলা হয়, তাই না? এই পেসমেকার বলতে বোঝায়, পেস মানে কি গতি, মেকার মানে তৈরি, মানে গতি তৈরি করা, গতিময়তা করা, এটাই হলো পেসমেকার। এখন এই পেসমেকার, এটা হলো কৃত্রিম পেসমেকার নিয়ে আলোচনা। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় যে পেসমেকার কাকে বলে, এটা আসছিল রাজশাহী বোর্ড 22 সাল কয়ের জন্য। পেসমেকার কাকে বলে, রাজশাহী বোর্ড 22 সাল কয়ের জন্য, চট্টগ্রাম বোর্ড 21 সাল কয়ের জন্য। না, বইয়ের এখানে দেখো ছোট্ট একটা সংজ্ঞা আছে, যান্ত্রিক পেসমেকার কার্যক্রম। এটা পড়তে পারো, এটা ছোট আর কি। হ্যাঁ, তো কি আছে যে অসুস্থ বা দুর্বল হৃৎপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনার ও নিয়ন্ত্রণ উদ্দেশ্যে বুকে বা উদর চামড়ার নিচে স্থাপিত ছোট এক বিশেষ যন্ত্রকে পেসমেকার বলে। ব্যাপারটা কি, আমরা তো জানি যে হৃদপেশিতে তোমার যেখানে থাকে ডান অ্যাট্রিয়ামে থাকে পেসমেকার, তাই না? ডান অ্যাট্রিয়ামে পেসমেকার থাকে। তো এই যে এইখানে সুপিরিয়র ভেনা কভার এইখানে, তাই না? এই জায়গাতেই কিন্তু আসলে মেইন পেসমেকারটা থাকে। মেইন পেসমেকার কিন্তু এখানে থাকে, এদিকে কিন্তু থাকে না। তো এই পেসমেকারের কাজ কি, যেটা হলো আসলে সত্যিকারের আমাদের হার্টে আগে থেকে আল্লাহ দিয়েছেন আর কি, 10 থেকে 15 মিলিমিটার আয়তনের হয় আর কি। মিলিমিটার আয়তনের হয়, 10 থেকে 15 মিলিমিটার আয়তনের। এটা কিন্তু প্রাকৃতিক পেসমেকার, তাই না? এটা হলো প্রাকৃতিক পেসমেকার। তো এইটার কাজ হলো যে ইলেকট্রিক সিগন্যাল দেয়া। তো এটা ইলেকট্রিক সিগন্যাল যখন দেয়, তখন আমরা জানি হার্টের সংকোচন হয়। এই যখন ইলেকট্রিক সিগন্যাল দেয়, দুটাতেই সংকোচন প্রসারণের ব্যাপারটা হয়, দুই কোষেই সংকোচনের ব্যাপারটা হয়। মনে রাখতে হবে, এই পেসমেকারটা প্রাকৃতিক হোক আর কৃত্রিম হোক, এদের কাজ কি? হার্টকে সংকুচিত করা। প্রসারণ একা একাই হয়, প্রসারণ একা একাই হয়। কাজ হলো যে এরকম আছে, বিদ্যুৎ প্রবাহ আসলো, খাট করে এরকম সংকুচিত হয়ে গেল, তারপর আবার খুলে গেল, যেই খুলে দেয় আবার শক দেয়, আবার সংকুচিত হয়। এরকমই কিন্তু হচ্ছে প্রতিনিয়ত, বুঝছো? এখন কোন কারণবশত যদি আল্লাহর দেয়া পেসমেকার কাজ ঠিক মতো না করে, হ্যাঁ, ঠিক মতো কাজ না করলে কি হবে? একটা মানুষ দেখা যাচ্ছে কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে যাবে, যদি এই পেসমেকার কাজ না করে। কাজ না করলে হার্টবিট সংকোচন প্রসারণ হবে না, থেমে থাকবে। সংকোচন না হলে তার প্রসারণ হবে না। হ্যাঁ, তার প্রসারণ হয়ে আছে, শক আসছে না, তখন তোমার হচ্ছে রক্ত সঞ্চালন মাথায় পৌঁছাবে না, অজ্ঞান হয়ে পড়ে যাবে, তারপর আবার চালু হয়ে গেল। মানে কি, অনিয়ন্ত্রিত, কখনো হয় কখনো হয় না। এই লক্ষণ যখন দেখা দেবে, তখন ডাক্তাররা বুঝে ফেলে যে তার হচ্ছে যে পেসমেকারের সমস্যা। তখন হচ্ছে কি করা হয়, আমাদের যে উদর, পেটের উপরে এরকম জায়গাতে চামড়া খুলে, ওখানে এরকম ধরো চ্যাপ্টা ধরনের একটা আয়তন, এইটুকু আয়তনের একটা হচ্ছে যে জেনারেটর সহ ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওইটাই জেনারেটর সহ ব্যাটারি, ঠিক আছে? জেনারেটর মানে কি, বিদ্যুৎ উৎপাদন করার আর কি যন্ত্র। ব্যাটারি থাকে ওটার, ওইটা আর কি, ওখান থেকে ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিক সিগন্যাল গুলো আসে আর কি। হ্যাঁ, আর তার থাকে ওর সাথে। তো ওই তারের কাজ কি জানো, যে যখন এ কাজ করবে না, ওই যে যেমন আইপিএস আছে না, যে কারেন্ট চলে গেলে একাই চলে আসে না, তো এই জিনিসটা যদি কাজ বন্ধ করে দেয়, একাই হলো তখন ইলেকট্রিক সিগন্যাল এঁকে দিবে, তখন সেটা পেয়ে
সংযোজন প্রসারণের কাজটা চালাবে। কৃত্রিমটা এখানে লাগাই দিবে এবং ওই কৃত্রিমটার একটা তার এখানে ধরো থাকবে, ওই তার বুঝতে পারে যে এ কখন বন্ধ হয়ে গেছে। যদি বন্ধ হয়ে যায় ও একাই চালু হয়ে যাবে, ও চালু হয়ে হার্টকে আবার সংযোজন প্রসারণ করবে। আবার যখন ও নিজে চালু হবে তখন ও অফ হয়ে যাবে, যেমন আইপিএস দেখে না, মানে কারেন্ট চলে, হ্যাঁ নিজে এরকম, বুঝছো, এরকম এইভাবে কাজ করে। এখন কারো যদি বেশি সমস্যা থাকে, মানে দেখা যাচ্ছে পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার বেশি দুর্বল, তাহলে 3টা তার দেওয়া হয়। একটা ধরো এখানে দেওয়া হয়, একটা হচ্ছে এখানে, তবে এখানে দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না? কারণ এইটা সংকুচিত হলে এটা একাই হয়, এতদূর পর্যন্ত কানেকশন আছে। তাই হলো ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল আর বাম নিলয়, এই 3টাতে আরকি তারটা দেওয়া হয়। এই জন্য এক প্রকোষ্ঠী পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার আর ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার, বুঝতে পারছো? এইভাবেই কাজ করে। এই জন্য দেখো এখানে কিন্তু এই এক প্রকোষ্ঠ পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠ আর ত্রিপ্রকোষ্ঠ এই কথাটা আছে। তো পরীক্ষায় এখানে সৃজনশীল হিসেবে আসে যান্ত্রিক পেসমেকারের গঠন, সেটা তখন তোমাকে 3টা নিয়ে বর্ণনা দিতে হবে, এক প্রকোষ্ঠ পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠ আর ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার। হ্যাঁ, উপরের দিকে কিছু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে, যেমন ধরো যে এখানে একটা আসছে ঢাকা বোর্ডে আসছে 23 সালে, না এটা ভয়ের জন্য আসছে, ঢাকা বোর্ড 23 সাল ভয়ের জন্য, চট্টগ্রাম বোর্ড 22 সাল এটাও ভয়ের জন্য। মানে এটা হলো 3টা আর কি লিখতে হবে, এক প্রকোষ্ঠ পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠ আর ত্রিপ্রকোষ্ঠ, এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত। কোশ্চেনটা হলো যে সাধারণত ছবি সহ আসছিল, ছবি দিয়ে আসছিল, তারপর বলা হচ্ছিল উদ্দীপকের পেসমেকার যদি কাজ না করে বা সাইনাইটাল নোড যদি কাজ না করে তাহলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, এরকম। তখন 4 মার্কের কোশ্চেন, তখন তুমি বলবা এক্ষেত্রে যান্ত্রিক পেসমেকার ব্যবহার করা যেতে পারে। যান্ত্রিক পেসমেকার 3 ধরনের হয়, এই 3টা বর্ণনা দিলে হয়ে গেল, বুঝতে পারছো? হ্যাঁ, কিছু লিখতে হবে। আচ্ছা, তাহলে তার আগেও কিছু শব্দ, অজানা শব্দ আছে, সেটা একটু দেখো। হ্যাঁ, প্রথমের দিক থেকে পেসমেকার, এখানে মানুষের 3 নম্বর লাইনে দেখো, মানুষের হৃৎপিণ্ডে সাইনোয়াক্টাল নোড হচ্ছে পেসমেকার। মানুষের যে সাইনোয়াক্টাল নোড সেটা হলো পেসমেকার। এটা হলো এক ধরনের কি ছোট কম্পিউটার, তাই না? সাইনোয়াক্টাল নোড নামকরণ কেন হয়েছে এটা বলছিলাম তো, তাই না? বলেছি না আগে পড়ানোর সময়, মনে আছে? বলিনি? আচ্ছা, দেখো সাইনোয়াক্টাল নোড নামকরণ কেন হলো, যেটাকে SAN বলা হয়, তাই না? S মানে সাইনো, এটা হলো অ্যাক্টিয়াম, সাইনোঅ্যাক্টিয়াম, আর এর মানে নোড। তো এই সাইনো বলতে বোঝায় সাইনাস, এই সাইনো বলতে বোঝায় সাইনাস। আর অ্যাক্টিয়াম মানে তো আমরা জানি যে অ্যাক্টিয়াম, যেটা আল মানে এর, অ্যাক্টিয়ামের এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, অ্যাক্টিয়াম আমরা আরেকটা মানে জানি না, অলিন্দ। আসলে অ্যাক্টিয়ামের বাংলা অর্থ কিন্তু বারান্দা। অ্যাক্টিয়ামের বাংলা অর্থ বারান্দা। প্রথমে বারান্দায় রক্ত আসে, তারপরে ভেন্ট্রিকলে যায়। ভেন্ট্রিকল মানে হলো অন্তর্ঘর, ভেন্ট্রিকল মানে অন্তর্ঘর, মানে ভিতরের ঘর, এটা হলো বারান্দা। তো তাহলে এখন সাইনাস কেন নাম হয়েছে? এটা তো একটা প্রকোষ্ঠের ভিতরে তো ফাঁকা জায়গা আছে, তাই না? তাহলে এই যে পেসমেকারটা, এই যে নোড বা রূপান্তরিত মাংসপিণ্ড, নোড মানে পিণ্ড, মাংসপিণ্ড, এটা আছে সাইনাস গহ্বরের একটু উপরের দিকে, সাইনাস গহ্বরের একটু উপরের দিকে। কারণ অ্যাক্টিয়াম তো একটা ফাঁকা জায়গা, তাই না? এখন প্রকোষ্ঠ, তো এর উপরের দিকে আছে, এই জন্য এর নাম সাইনো, মানে সাইনাসের উপরে আছে, সাইনাসের উপরে আছে, তাই সাইনো। অ্যাক্টিয়াল মানে কি? আল মানে এর, আল মানে কি? এর মানে কি? অ্যাক্টিয়ামের। নোড মানে মাংসপেশি, নোড মানে জানাইছে না, 5 মিনিট পর 5 মিনিট পরে ও 5 মিনিট পরে তাহলে ধরে না, যাও ভাই যাও, আল্লাহ বলে তো খারাপ হবে না। না 5 মিনিট পরে, 5 মিনিট পরে তোমার এটা ভুল, তোমার কাজ খারাপ, কারণ তুমি হলো বলতে পারতা 20 মিনিট, মেলা দেরি হয়ে গেছে, মেলা দেরি হয়ে গেছে। 5 আর 5 করতে না, তোমার 10 মিনিট লেট, 20 টাকা আছে, দেখে 10 টাকা দাও। আচ্ছা দিব না এই সময়, না না এই সময় বাকি নিয়ে বাকি লেখে রাখতে হবে। তোমার তো বাকিও ছিল, কেন বাকি থাকবে? ধরে করে ফেলে দিব, সেদিন বলে দিছে ডিসটেন্স দিছে। একজনের কাছে দুইবার করে নিও না, একবার দিলেই হয়ে গেল। তুমি তাহলে 10 টাকা তোমার প্রতিদিন নিয়ে না, তাই বলে আবার প্রতিদিন অপরাধ করলে তখন দিবে, তাই কিনা? আচ্ছা
এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আসছিল 19 সালে, এই যে সাইনোয়াক্টাল নোট, মানে আসলে এইভাবে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার কোনটি? উত্তর হলো সাইনোয়াক্টাল নোট। মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার কোনটি? সাইনোয়াক্টাল নোট। এটা আসলে মেডিকেল 19 সালে। আচ্ছা, তারপরে এখান থেকে আর নাই, তবে হচ্ছে এখানে একটা শব্দ আছে, দেখো যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম। এটা হলো নিচের দিকে নবম নম্বর লাইনে এরিথমিয়া, পাইছো? এরিথমিয়া, হ্যাঁ এরিথমিয়া, এরিথমিয়া পাইছো? আচ্ছা, এরিথমিয়া মানে হচ্ছে এ মানে হচ্ছে অনুপস্থিত, রিদম মানে কি? অনিয়ত হৃদস্পন্দন, মানে অনিয়ত হৃদস্পন্দন। এরিথমিয়া মানে অনিয়ত হৃদস্পন্দন, অনিয়ত হৃদস্পন্দন, এই স্পন্দন। এরিথমিয়া মানে এরিথমিয়া, এরিথমিয়া, এরিথমিয়া মানে অনিয়ত হৃদস্পন্দন। অনিয়ত মানে বুঝো তো, মানে হতে 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 থেমে গেল, আবার হচ্ছে এরকম, বা কখনো আস্তে আস্তে হচ্ছে, কখনো জোরে জোরে হচ্ছে, এইটাই হলো এরিথমিয়া। এটাই হলো এরিথমিয়া মানে কি? অনিয়ত হৃদস্পন্দন, অনিয়ত হৃদস্পন্দন। আচ্ছা, এরপরে দেখো যে এখানে হলো বৈজ্ঞানিকের নাম, মানে অর্থাৎ যান্ত্রিক পেসমেকার কার্যক্রমের ক্ষেত্রে শেষের দিকে দুইজন বৈজ্ঞানিকের কথা বলা আছে, এটা মনে রাখবা। এরা হলো 1969 খ্রিস্টাব্দে দেহে স্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কার করেন। উইলিয়াম কার্টেক, ভালো যাবে আচ্ছা, এবার দেখো যান্ত্রিক পেসমেকারের গঠন, এইটার কথাই বলছিলাম। ঢাকা বোর্ড 23 সালে, চট্টগ্রাম বোর্ড 22 সালে ঘয়ের জন্য আসছিল, মানে ঘ মানে 4 মার্কের জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো কি কি থাকে একটা পেসমেকারে, মনে রাখতে হবে। একটা হলো লিথিয়াম ব্যাটারি, তারপরে কম্পিউটারাইজড জেনারেটর, যেটা থেকে বিদ্যুৎ উৎপাদন হয় আর কি। তারপর হলো শীর্ষে সেন্সর যুক্ত কতগুলো তার। সেন্সর মানে কি? যে সমস্যা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে, এটা হলো সেন্সর। যেমন ধরো আপনি করা সক্ষম, হ্যাঁ সেন্সর হলো আপনি করবে। যেমন ধরো কারো পেসমেকার লাগাইছে, এখন ধরো সে দৌড়াদৌড়ি করছে, তো ওই যে সেন্সর যুক্ত তার আছে, ওই তার বুঝতে পারবে যে এখন হলো হার্টবিট জোরে চালাতে হবে, তখন একা একা জোরে চালা হয়ে যাবে, এরকম আর কি, বুঝছো? যেমন ওদের রাডার কাজ করে না, রাডার হচ্ছে যে যুদ্ধ বিমান ফেলায় দেয় কিভাবে, রাডার তো ওর গতিগুলা, ওর গতি কেমন, যুদ্ধ বিমানের গতি কেমন, এগুলো কিন্তু সব ক্যালকুলেশন করে ফেলে একা একাই, কম্পিউটার ক্যালকুলেশন করে, যে ওই অনুযায়ী কিন্তু মিসাইলটা, হ্যাঁ যে ধরো এমন হতে পারে 5 মাইল আগেই মেরে দিচ্ছে, কারণ জানে কি যে 5 মাইল আস্তে আস্তে লেগে যাবে এরকম। হ্যাঁ, কিন্তু আমেরিকার সবথেকে শক্তিশালী রাডার, যেটা থার্ড বলা হচ্ছে না, এটা আমেরিকা দাবি করছিল 100% যুদ্ধ বিমান এবং ব্লাস্টিং মিসাইল ঠেকাতে পারবে, কিন্তু ইরান এটা ঠেকাতে না পারার মেইন কারণ হলো, আমার একটা স্টুডেন্ট বলবো আর কি, হ্যাঁ ও হচ্ছে জাপানে একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের টিচার আর কি। হ্যাঁ, তো ও বললো যে না ঠেকাতে পারার, ওকে জিজ্ঞেস করছিলাম, এবার ঈদে আসছিল, তো বলছে ইরানের ব্লাস্টিং মিসাইল কি করে জানো, যে যখনই ইরানের ব্লাস্টিং মিসাইলকে রাডার দেখে ফেলে না, ওর মধ্যে এআই ক্ষমতা আছে, নিজস্ব বুদ্ধি আছে, ও তখন বুঝতে পারে আমাকে দেখে ফেলেছে, ওই ব্লাস্টিং মিসাইল বুঝতে পারে আমাকে দেখে ফেলেছে, তখন ও চিন্তা করে আমাকে যেহেতু দেখে ফেলেছে আমি তো হিট হব না, তখন ও করে কি, ও গতি অনিয়ত করে, এই যে অ্যারিথমিয়ার মতো, বুঝছো? অনিয়ত মানে কি, স্লো হয়ে যায়। হ্যাঁ, আবার মনে করো যে জোরে করে, উল্টো পাল্টা যখন করে তখন ওই রাডার আর ওইটা ক্যালকুলেশন করতে পারে না, এই জন্য তোমার সবগুলো খেলা পারছিল না, মানে ওর মধ্যে এই ক্ষমতা, এইরকম ধরনের ওদের ব্লাস্টিং এর, ওই জন্যই নাকি ইরান এগুলো ঠেকাতে পারছিল না, সব ঠাট ধ্বংস হয়ে গেল বলে তো যুদ্ধ থামায় দিল, বুঝছো? এরকম। তো ওরা পড়াশোনায় খুবই উন্নত আর কি, জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত। হ্যাঁ, ইরান প্রচুর চর্চা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখো এটা জানলাম কি কি লাগে। আচ্ছা, তারপর হচ্ছে সেন্সরগুলোকে ইলেকট্রোড বলা হয়, সেন্সরগুলোকে ইলেকট্রোড বলা হয়। যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে ইলেকট্রোড বলা হয়, যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়
ইলেকট্রোড বলা হয়। চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই নাকি? না, এটা চার্জ বলতে কি ওই যে জেনারেটরের মাধ্যমে একাই চার্জ হবে, তবে এখানে একটা ব্যাপার আছে যে এটা হলো সর্বোচ্চ 7-8 বছরের বেশি চলবে না। 7-8 বছর হয়ে গেলে ব্যাটারি আবার চেঞ্জ করতে হবে, ওই ব্যাটারি আবার চেঞ্জ করতে হবে সর্বোচ্চ 7-8 বছর, তারপর আবার ব্যাটারি চেঞ্জ করা লাগবে, আবার অপারেশন করে ব্যাটারি চেঞ্জ কেমন করা লাগে স্যার? এমনি ওই একটা পিসমেকারের দাম হলো 1,60,000, অপারেশন খরচ টরচ দিয়ে 3 লাখ 3.5 লাখ এরকম। 5 লাখ ধরে রাখতে হবে। হ্যাঁ 5 লাখ তো হতে হবে, ওষুধ টষুধ সেই আছে। এই জন্য এইসব রোগ বেশিরভাগ বড় লোকদেরই হয়, মানে স্যার ওদের সক্ষমতা আছে, যে সক্ষমতা না থাকলে আল্লাহ তো কারো সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায় দেয় না। গরিবরা তো নির্ণয় করে না, হ্যাঁ হ্যাঁ, রোগ নির্ণয় করে না, হ্যাঁ তার জন্য হয় না। মরার দরকার হলে মরে যায় নাকি? হ্যাঁ ঠিক বলেছি। আচ্ছা এখন দেখো, পেসমেকার অপরিবাহী আবরণযুক্ত, এর 1 থেকে 3টি তার থাকে, এটা তো আগেই বললাম, তাহলে এটা আর দরকার নাই। পেসমেকার তারকে লিড বলা হয়। আচ্ছা এখন দেখো, এগুলো তো সমস্যা নাই। পেসমেকার যেভাবে কাজ করে, কুমুলেবট 21 সাল, পেসমেকার যেভাবে কাজ করে কুমুলেবট 21 সাল। আচ্ছা আমি এটা একটু আরেকবার বলিনি কিভাবে কাজ করে। ওই যে বললাম, কাজ করা বলতে যখন শুধুমাত্র মেইন পেসমেকার বন্ধ হয়ে যায় তখন ও চালু হয়ে যাবে। আর কিভাবে কাজ করবে, যে তুমি দৌড়াদৌড়ি করছো তখন তোমার হার্টবিট জোরে চালাতে হবে, কারণ তখন শ্বসন ক্রিয়া বেশি দরকার হয়, এটিপি তৈরি করতে হয় বেশি, তখন সে একা একাই তখন হচ্ছে তখন একা একাই কি করবে, ওই সেন্সর বুঝে ফেলবে, তখন একা একাই সে এখান থেকে নির্দেশনা দিবে যে তুমি হলো জোরে জোরে ইলেকট্রিক করো, মানে চালু করো, বিদ্যুৎ চালু করো, তখন জোরে জোরে বিদ্যুৎ চালনার ব্যবস্থাপনা করবে। বুঝছো? তো কৃত্রিমটা 2 রকম ভাবে কাজ করতে পারে। এই যে বন্ধ হয়ে গেছে এটাকে চালু করতে পারে, আর যদি চালু না হয় ও নিজেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যেতে পারে, এরকম। তো এইভাবে কাজ করে হলো কৃত্রিম পেসমেকারটা। বুঝতে পারছো? এই হয় ওকে দিয়ে করবে, অথবা ও যদি কাজ করতে ব্যর্থ হয় তাহলে নিজে নিজেই বিদ্যুৎ সরবরাহ করতে পারে, এরকম ক্ষমতা আছে। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা করলে বুঝতে পারবা। এরপরে দেখো যে বাংলাদেশে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন, মেকানিক্যাল হার্ট, হ্যাঁ মেকানিক্যাল হার্টের এখানে একটা যন্ত্রের নাম আছে, এই নামটা মনে রাখবো। 4th নম্বর লাইনে দেখো, মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট। এর অর্থ কি? মেকানিক্যাল মানে কি? যান্ত্রিক। মেকানিক্যাল মানে যান্ত্রিক। তারপরে দেখো হার্ট মানে তো হৃদযন্ত্র, আর ইমপ্লান্ট মানে কি বলতো? ইমপ্লান্ট মানে শরীরের ভিতরে স্থাপন করা যন্ত্র, শরীরের ভিতরে স্থাপন করা যন্ত্র। লিখে রাখতে পারো এটা বাংলা অর্থ কি, মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট। মেকানিক্যাল মানে যান্ত্রিক, আর ইমপ্লান্ট মানে হলো হ্যাঁ শরীরের ভিতরে স্থাপন করা যন্ত্র, শরীরের মধ্যে স্থাপন করা যন্ত্র। আর এটা বাংলাদেশে প্রথম করা হয়েছিল, বাংলাদেশে প্রথমবারের মতো করা হয়েছে কত সালে, এটা মনে রাখবা। কোন ডাক্তার করেছে এটা মনে রাখতে হবে। আর ওই মেকানিক্যাল হার্টের নাম ছিল হার্ট মেড 3, নাম ছিল এরকম। এখন দেখো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি জিনিসটা কি? ওপেন হার্ট সার্জারি মানে হলো এটা, যে এই যে স্টারনাম আছে না, স্টারনাম, এই স্টারনাম বরাবর যদি পুরো কেটে ফেলে হার্টকে ওপেন করা হয়, মানে এই বরাবর কেটে ফেলে গোটা হার্টটা এরকম, তো এই বরাবর কাটলাম, পুরো ভাগ হয়ে আলাদা হয়ে গেল। এবার যদি অপারেশন করা হয় তাহলে সেটাই হলো ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ, তো বর্তমানে ওপেন হার্ট সার্জারি কোন করা হয়, সরাসরি পাইপ টাইপ ঢুকায় বিভিন্ন ভাবে করে, ওই পাইপের মধ্যে ক্যামেরা থাকে, এইভাবেই করে বেশি আর। হ্যাঁ হ্যাঁ, 2-3টা ছিদ্র করে, এইভাবে করে বর্তমানে বেশি। তো ওপেন হার্ট সার্জারি পুরো হার্টকে বুক কেটে সম্পূর্ণ উন্মুক্ত করলে এটা হলো ওপেন হার্ট সার্জারি। এখন দেখো সর্বপ্রথম লাস্ট লাইন, টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এটা মনে রাখবা, 1950 সালে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করেন। 1950 সালে প্রথম ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করেন। আচ্ছা এরপরে দেখো ওপেন হার্ট সার্জারি পদ্ধতি। ওপেন হার্ট সার্জারি পদ্ধতিতে, যদিও এটা কখনো আসেনি, এমসিকিউ জন্য পড়বা, অবশ্যই এখানে এই যে অ্যানেস্থেসিয়া আছে না, এ মানে কি, আর দেখো এটার পুরো বাংলা অর্থটা কি? বাংলা অর্থ হলো এ মানে অনুপস্থিত বা না, এরকম কিছু বুঝাই। হ্যাঁ, এটা মানে হলো না বা অভাব।
আর দেখো এরপরে আছে এস্থেসিস। এস্থেসিস মানে কি? এস্থেসিস এটার বাংলা অর্থ হলো অনুভূতি। এটার বাংলা অর্থ অনুভূতি। অনুভূতি তার মানে কি? অনুভূতির অভাব। অনুভূতির অভাব। হ্যাঁ, অনুভূতির অভাব। অনুভূতির অভাব মানে তো বুঝো কোনো অনুভূতি নাই, তাই না? হ্যাঁ, মরা মরা রক্ত আর কি। অর্থাৎ হলো তুমি ঘুমায় থাকলেও কিন্তু, তুমি যদি ঘুমায় থাকো তো ঘুমায় থাকলেও তোমাকে কিন্তু কেউ ব্যথা দিলে তুমি কিন্তু ঘুম ভেঙে যাবে। কিন্তু তোমাকে যদি অ্যানেস্থেসিয়া করা হয় তাহলে তোমাকে হাজার কাইটে কুটে ফেললেও তুমি আর তোমার ঘুম ভাঙবে না, মানে তোমার হচ্ছে জ্ঞান ফিরবে না। তো ওটাই হলো অনুভূতির অভাব, বুঝতে পারছো? তো এটা করা হয় প্রথমে, তাই বলছে আর কি। হ্যাঁ, এটা এমসিকিউর জন্য কি ব্যবহার করা হয় সেটা মনে রাখবা। তবে অন্য বই একটা কথা আছে যে ওপেন হার্ট সার্জারি করার সময় দুইটা ওষুধ ব্যবহার করা হয়, মাঝেদার বই এটা আছে। হ্যাঁ, একটা হলো ক্যালসিয়াম ব্লকার, ব্লকার, আরেকটা হলো বিটা ব্লকার। বিটা ব্লকার, এই দুটো ওষুধ প্রয়োগ করা হয়। এটা কি করে? হার্টকে আস্তে করে, মানে হার্ট যে জোরে জোরে চলছে তো এই জোরে জোরে চলাটা সাময়িকভাবে একটু বন্ধ করে দেয়, একটু স্লো করায়। হ্যাঁ, এই ওষুধটার কাজ হলো হার্টবিট যেন জোরে না চলে। ধরো ওপেন হার্ট সার্জারি করবো, ঠিক আছে, কিন্তু হার্ট যদি খুব জোরে জোরে চলে তাহলে হার্টের উপরে কাজ করা একটু কঠিন না? তাহলে হার্টবিটটাকে স্লো করে ফেলে, মিনিটে 40 থেকে 50 এর মধ্যে রাখবে, তাহলে হার্টবিটটা কি স্লো হয়। স্লো হলে তখন কাজ করতে সুবিধা। হার্টবিট যদি অত বেশি যদি হার্টবিট এরকম করে তাহলে তো কাজ করার সমস্যা না। তাহলে এই ওষুধটা দিয়ে হার্টবিটকে প্রথমে স্লো করা হবে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন হয় না, তবে হচ্ছে ওপেন হার্ট সার্জারির পর করণীয় কি এগুলো আমি রিডিং করবা, তবে এখান থেকে কোশ্চেন আসে না। তবে করোনারি বাইপাস সার্জারি এটা গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীল হিসেবে আসে। যেমন দিনাজপুর বোর্ড 21 সালে গয়ের জন্য আসছিল, এছাড়া রাজশাহী বোর্ড ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল। রাজশাহী বোর্ড ময়মনসিংহ বোর্ড 23 সাল। করোনারি বাইপাস সার্জারি দেখো তো নামটা আসলে এরকম কেন হলো? করোনারি বাইপাস, বাইপাস রাস্তা নাম শুনছো? বাইপাস রাস্তা বলে না, যে বাইপাস রাস্তা মানে এরকম যে ধরো এটা হৃদপিণ্ডিতে এটা একটা রক্তনালী, এটা ধরো একটা রক্তনালী। এখন এই রক্তনালীর মধ্যে চর্বি জমে গেছে, চর্বি জমে গেছে গোটাটা, হ্যাঁ, কোলেস্টেরল জমে গেছে। তাহলে এই দিক দিয়ে তো আর রক্ত যাবে না। তখন যেটা করা হয়, তখন আমাদের পায়ে থেকে, আমাদের পায়ের মধ্যে বা আমাদের হাতের মধ্যে অতিরিক্ত অনেক রক্ত জ্বালক থাকে, যেটা আল্লাহ এমনিতেই বেশি বেশি করে দিয়ে দিচ্ছে। আর আল্লাহর কাছে তো সবই বর্তমান, আল্লাহ জানে যে আমার বান্দাদের দরকার পড়লে যেন এখান থেকে কাটি কুটি নিয়ে যায়, ব্যবহার করতে পারে। সেজন্য আল্লাহ ইচ্ছা করে গোটা শরীরে প্রচুর পরিমাণে, বলা হচ্ছে কয়েকশো থেকে মানে হাজারটা পর্যন্ত হচ্ছে অতিরিক্ত রক্ত জ্বালক আছে। তো পায়ে বেশি থাকে, তো পায়ের এখান থেকে একটা রক্ত জ্বালক কেটে নিয়ে আসা হয়, ফ্রেশ রক্ত জ্বালক, যার মধ্যে চর্বি টর্বি নাই, এরকম কেটে নিয়ে এসে, এটা তো করোনারি মানে কি আমরা জানি হৃদপিণ্ডের যে পেশি আছে তার মধ্যে যে রক্তনালী থাকে সেটাকে করোনারি বলা হয়, তাই না? করোনারি মানে কি আবরক রক্তনালী, হৃদপিণ্ডের আবরণ তৈরি করেছে যেটা, সেটাই। তাহলে এই করোনারি যেটা হৃদপিণ্ডের রক্তনালী, এখন আমি পা থেকে নিয়ে আসলাম একটা শিরা বা ধমনের একটা শাখা, নিয়ে আসে আমি কি করব, এইখানে যুক্ত করে দেব। তাহলে এখন রক্ত কি হবে, এদিক দিয়ে যেতে না পারলে কি এদিক দিয়ে যাবে না, যায় আবার চলে গেল। তাহলে এইটার নামই হলো করোনারি বাইপাস সার্জারি। এটার নাম কি হবে? করোনারি বাইপাস সার্জারি। তার মানে কি বাইপাস একটা রাস্তা করে দিছি, বাইপাস রাস্তা দিয়ে রক্ত এখন চলাচল করতেছে, এটাই হলো করোনারি বাইপাস সার্জারি। তাহলে সেই কথাই কিন্তু এখানে সংজ্ঞাটাও দেওয়া আছে, এটা ক্ষয়ের জন্য আসে পরীক্ষায়। দেখো এক বা একাধিক করোনারি ধমনীর লুমেনে রুদ্ধ হয়ে গেলে, মানে কি কোলেস্টেরল জমে বন্ধ হয়ে গেলে, হৃদপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে, যেমন পা, একটি সুস্থ রক্তবাহিকা ধমনী বা শিরা কেটে এনে রুদ্ধ ধমনীর পাশে স্থাপন করে রক্ত সরবরাহের যে বিকল্প পথ সৃষ্টি, তাই হলো করোনারি বাইপাস, তাই না? এই আর করোনারি বাইপাস সার্জারি সৃষ্টির সামগ্রিক অস্ত্রোপচার প্রক্রিয়াকে করোনারি বাইপাস সার্জারি বলে। দুটাই জ্ঞানমূলকের জন্য পড়ে রাখতে হবে। এখন দেখো এখান থেকে একটা কোশ্চিন
আর্টারিও স্ক্লেরোসিস, এটা হলো পরীক্ষায় আসে, ক্ষয়ের জন্য আসে, যেমন রাজশাহী বোর্ডে আসছে এটা ক্ষয়ের জন্য। একবারে প্রথম দিকে মানে 4 লাইন দেখো, করোনারি হৃদরোগ সৃষ্টির প্রধানতম কারণ হচ্ছে করোনারি ধমনির রুদ্ধতা, এখান থেকে দিয়ে আর্টারিও স্ক্লেরোসিস পর্যন্ত, ক্ষয়ের জন্য তো 4 লাইন হবে। এর মূল কারণ ধমনের অন্তঃস্থ প্রাচীর ঘিরে ক্রমশ সঞ্চিত হওয়া উচ্চমাত্রার কোলেস্টেরল জাতীয় হলদে চর্বি পদার্থ। ধমনী প্রাচীরে এন্ডোথিলিয়াম মানে কি, রক্তনালীর ভিতরের প্রাচীরকে এন্ডোথিলিয়াম বলে। রক্তনালীর ভিতরের যে প্রাচীর, এই যে ভিতরের প্রাচীর, এই ভিতরের প্রাচীরের নাম এন্ডোথিলিয়াম। তো বলছে এন্ডোথিলিয়ামে এগুলো জমা হয়, পরে এইসব পদার্থে তন্তু পুঞ্জীভূত হয়ে শক্ত হতে শুরু করে এবং চূর্ণময় পদার্থে পরিণত হয়। এই প্রক্রিয়াকে আর্টারিও স্ক্লেরোসিস বলে। আর্টারো মানে ধমনী আর স্ক্লের মানে শক্ত। আর্টারো মানে ধমনী আর স্ক্লের মানে কি, শক্ত। আর্টারি মানে ধমনী বোঝায়, হ্যাঁ। আচ্ছা, তবে এখানে আরেকটা শব্দ আছে দেখো, আর পুঞ্জীভূত পদার্থকে বলে অ্যাথেরোমেটাস। অ্যাথেরোমেটাসের বাংলা কিন্তু ভিন্ন। অ্যাথেরো মানে আটার মতো দলা, অ্যাথেরোমেটাস মানে কি, আটার মতো দলা। আটা, ওই যে আটা আছে না, গমের আটা, হ্যাঁ, সেই আটার মতো দলা, আটার মতো দলা। আটার মতো দলা তৈরি হওয়া, তাহলে এটা হলো আটার মতো দলা তৈরি হওয়া। এটা হলো প্লাগ। প্লাগ মানে কি, সিপি। প্লাগ মানে সিপি, সিপির মতো বন্ধ হয়ে গেল একবারে পুরোটা, এটাই হলো অ্যাথেরোমেটাস প্লাগ। এটাও করতে হবে। এখন ঘটনা হলো, যদি কোলেস্টেরল জমে তাহলে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ মানে চূর্ণময় পদার্থগুলা এটার প্রতি আকৃষ্ট হয় এবং কোলেস্টেরলের সাথে যুক্ত হয়ে যেতে শুরু করে দেয়। কোলেস্টেরলের সাথে যুক্ত হয়ে যেতে শুরু করে দেয়, এই জন্য এটা শক্ত হয়ে যায়। শুধু চর্বিটা অত শক্ত হবে না, পাথর জাতীয় যায় একবারে এমন শক্ত করে দেয়, ওদিক দিয়ে রক্ত যেতেই পারে না। বোঝা গেল কি, এই কাহিনী ঘটে। আচ্ছা, তারপরের পৃষ্ঠে দেখো, এখানে আমাদের 2 নম্বর প্যারা থেকে, যখন করোনারি ধমনির 50 থেকে 70% সম্পূর্ণ হয় তখন থেকে অক্সিজেন সংবৃত রক্তের প্রভাবে হৃদপেশিতে কমে যায়। যদি 50 থেকে 70%, যেমন আমাদের যদি ধরো 45%ও চর্বি জমে থাকে, আমরা বুঝতে পারবো না ওরকম, হ্যাঁ। কিন্তু যাদের আসলে 50 থেকে 70% হয়ে যায়, তখন যদি সে কোনো কারণে ছ্যাঁকা খায়, ওই যে ছ্যাঁকা টেকা, তাহলে সে বুঝতে পারবে, তখন তার বুকে ব্যথা হবে, বুঝছো? তারপর বুঝতে হবে তার একটু চর্বি বেশি জমে আছে বলে কথায় কথায় বুকে ব্যথা হয়, হ্যাঁ, এই আর কি। তাহলে 50 থেকে 70% সংকীর্ণ হয় তখন থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রভাবে হৃদপেশিতে কমে যায়, মানে অক্সিজেন অতটা যেতে পারে না। কষ্টে যদি মাথা ব্যথা করে, হ্যাঁ, কষ্টে মাথা ব্যথা করে, ওটা হয় যে যখন তোমার ধরো তোমার রক্তনালী মোটামুটি ঠিক আছে, মানে তোমার রক্তনালী এরকম চর্বি টর্বি জমেনি, কিন্তু মাথা ব্যথা করে। তো এই ক্ষেত্রে হয় যে কর্টিসল হরমোনগুলা অনেক সময় দেখা যায় চিকন চিকন রক্তনালীকে সংকুচিত করে, বেশি সংকুচিত করতে পারে, ওদিক দিয়ে রক্ত সঞ্চালনে বিঘ্ন করছে তোমার, এই জন্য তখন মাথা ব্যথা করছে। আবার গ্যাসের জন্য মাথা ব্যথা করে, 2 কারণে মাথা ব্যথা করে। আচ্ছা, ধমনের অন্তঃস্থ প্রাচীরে ফ্যাট উৎপাদন, কোলেস্টেরল অন্যান্য পদার্থ জমাট বাঁধায় রক্তের প্রবাহ সীমিত হয়ে পড়ে, এই অবস্থাকে প্লাগ বলে। প্লাগ কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়তে হবে, আগেও ছিল, হ্যাঁ। এরপরে বলছে ধমনীর লোবেন যদি 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়, পরিবর্তনশীল অস্থির অ্যাঞ্জাইনা ত্বরান্বিত হয়। অস্থির মানে কি, রেস্টেও ব্যথা করে, পরিশ্রম করলেও ব্যথা করে, এটা হলো অস্থির। এমন অবস্থায় করোনারি বাইপাস কার্যক্রম গ্রহণ করা ছাড়া উপায় থাকে না। যদি ডাক্তার দেখতে পায় যে 90 থেকে 99% হয়ে গেছে, তখন বলবে যে আপনার যে একটা টাকা পয়সা খরচ করা লাগবে আর কি, তাই না? টাকা পয়সা খরচ ছাড়া কোনো কাজ নাই, এত পার্সেন্ট জমা হয়ে গেছে যদি দেখতে পাই, তখন বলে যে না, আপনার হলো করোনারি সার্জারি করতেই হবে, বাইপাস সার্জারি করতেই হবে। ঠান্ডা লাগছে না, একটু বাড়াই দিই, 25 করে দিচ্ছি। আচ্ছা, দেখো এবার দেখো অ্যাঞ্জিওপ্লাস্টি, লাস্ট এটা অ্যাঞ্জিওপ্লাস্টি। অ্যাঞ্জিওপ্লাস্টি মানে কি, অ্যাঞ্জিও মানে রক্তনালী, প্লাস্টি মানে কি পূর্ণ নির্মাণ, মানে কি রক্তনালীর পূর্ণ নির্মাণ করা, এটা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি।
এটা অ্যানজিও মানে রক্তনালী, আর প্লাস্টি মানে কি পুনর্নির্মাণ। এটা অবশ্য বইয়ে দেওয়া আছে, বাংলা দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো কুমিল্লাবোর 23 সাল ভয়ের জন্য আসলে, কুমিল্লাবোর 23 সাল ভয়ের জন্য আসলে অ্যানজিওপ্লাস্টি। হ্যাঁ, তাহলে এটা কাকে বলে বুঝতে পারছো? যে বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন বা গহ্বর রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্নত করার পদ্ধতি হলো অ্যানজিওপ্লাস্টি। পয়ের জন্য তো পড়বাই। এবং এটা কোন ডাক্তার, এটা কত সালে, এটা সাল সহ মনে রাখবা। এই জরিমানা আছে কিন্তু 1977 সালে জার্মান কার্ডিওলজিস্ট ডাক্তার অ্যান্ড্রেস গোয়েনজিক সর্বপ্রথম এই পদ্ধতি প্রয়োগ করেন। এটা মনে রাখবা, মনে রাখবা, শোনো মনে রাখবা যে বৈজ্ঞানিক, বেশিরভাগ বৈজ্ঞানিক জন্মায় হলো ম্যাক্সিমাম হলো শীত প্রধান দেশে। গরম প্রধান দেশে তুমি বৈজ্ঞানিক খুঁজে পাবে না সেভাবে। ব্রেন কি গোলে ঘামে রূপান্তরিত হয়? না, মানে শীতে তো আসলে, গরমে দেখো না অনেক কিছু পচে যায়, শীতে তো ব্রেনটাও পচে না, মাথা ঠান্ডা থাকে। দেখবা তুমি আফ্রিকা মহাদেশের বৈজ্ঞানিক খুঁজে পাবা। এশিয়া মহাদেশে যারা শীত প্রধান দেশ তারা একটু বৈজ্ঞানিক। যেমন ইরানে 25% শীত প্রধান দেশ, মানে বরফ পড়ে, এটা বৈজ্ঞানিক তৈরি হয় বেশি। স্যার শীতের সময় ফল বড় হইতে কিন্তু দেরি হয়, এই যে আমাদের মাঠে একটা আছে, তাড়াতাড়ি বড় হয়, এই যুক্তিটা তো খাটে এই জায়গাতে, তাই না? আর হ্যাঁ, সেটা ঠিক আছে, মানে মনে রাখবে এটা যে তুমি বৈজ্ঞানিকদের ইতিহাস খুঁজে দেখবা, দেখবা যে হলো গরম প্রধান দেশে বৈজ্ঞানিক না, সব তোমার বৈজ্ঞানিক কি ওই শীত প্রধান দেশ। বুঝতে পারছো? ওই জন্যই বাংলাদেশে পাবা না। এই যুক্তরাষ্ট্রের শীত যে ঠান্ডা, যে বেশিরভাগ প্রদেশ শীত প্রধান যে আছে, হ্যাঁ ওরা তো শীতের মধ্যেই থাকে সব সময়। তো মানে এটার কারণ কি, যে মাথা গরম থাকার কারণে তোমার হচ্ছে মানে স্থির ভাবে কিছু ভাবার, তো ধরো কারো রাগ হলো ধোয়া ধোয়া মারে দিল, পরে কি হবে ওটা এরকম। বুঝতে পারছো? যে ওই যে যেমন কুকুরকে তুমি যদি ইয়ার্কি করে মারো, ও তো বুঝবে না, ও তোমার ঠিকই তোমার কামড় দিয়ে দিবে। ইয়ার্কি করে মারলা, ও কি বুঝবে যে ইয়ার্কি করলো, তোমার কামড় দিয়ে দিবে। মানে এটা হলো গরম প্রধান দেশে এটা একটা সমস্যা। যেমন শোনো, যে আপেল, যে নিউটনের যে ঘটনা আছে না, এই দিকে তাকাও, নিউটনের ঘটনা আছে না, আপেল পড়ছিল, তো বলছে এটা যদি বাংলাদেশে হতো তাহলে কি হতো। মানে বাংলাদেশে একজন নিউটন বসে আছে না, বাংলাদেশে একজন নিউটন বসে আছে, বাংলাদেশে নিউটন দেখাচ্ছে যে নিউটনের শুধু আবিষ্কার হয়নি, মনে করো আবিষ্কার হয়নি, তো বাংলাদেশে তো আম গাছ আছে, তো আম গাছ তলায় বসে আছে বাংলাদেশে নিউটন, হলে কি হতো, মানে ওই সূত্র আবিষ্কারের আগে। এখন মনে করে একটা আম পড়ছে, বলছে এখন দেখেন বাঙালি নিউটনের এবার চিন্তাধারা কি, যেই আম পড়ছে ও লাভ দিয়ে বলছে কোন শালাবাটা শালা আমার আমটাতে ঢেল মারলো রে, এ গালি গালাজ করে অবস্থা খারাপ। বুঝতে পারছো? কিন্তু নিউটন চিন্তা করছিল তা করেনি, ও চিন্তা করছে কেন ওদিক বললি না কেন, এই সেই, তাই না? আর বাঙালি হলেই হবে, মাথা গরম। যে গাছটা কি নিউটনের ছিল নাকি স্যার? ওই আপেল গাছটা এখনো আছে, এই আপেল গাছটা এখনো আছে। না ওই গাছটা যদি আগে মরে যেত, না থাকতো, মরে গাছ গেছে, না থাকতো। মরা। আচ্ছা দেখো, এবার দেখো এটা একটু সহজ জিনিস বুঝে নাও। অ্যানজিওপ্লাস্টি 4 রকমের হতে পারে। অ্যানজিওপ্লাস্টি 4 রকম। একটা হলো বেলুন পদ্ধতি, আমি একটু মুখে বলি তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। বেলুন পদ্ধতি মানে যে একটা ক্যাথেটার, ক্যাথেটার বলতে যে বাইরে থেকে কোনো কিছু ঢোকানো বা বাইরে কোনো কিছু বের করার মতো কোনো পাইপ, এটাকে ক্যাথেটার বলা হয়। হ্যাঁ, তো একটা ক্যাথেটার এটা তারের মতো, ওই তারে একটা চুপসানো বেলুন ঢোকানো হয়। তারপরে তোমার হচ্ছে যে নিডল থাকে একটু সামনে, যে আমাদের পায়ের আমাদের এই কুচকির এখানে সাধারণত করা হয়, অথবা হাতের এই সব জায়গায় করা হয়। কোনো একটা রক্তনালীর মধ্যে ক্যাথেটারটা ঢোকানো হয়, ওই তারটা ঢোকানো হয়। হ্যাঁ, সিরিঞ্জ সহ ঢোকানো হলো, এবং হ্যাঁ ওই তারের আগে তো চুপসানো বেলুন আছে। এবার তোমার ইয়াতে ক্যামেরাও থাকে, ক্যামেরাতে দেখে কোথায় যাচ্ছে। যে জায়গাটা ধরো জমে আছে চর্বিটা, ধরো এটা এখানে ধরো চর্বি জমে আছে, তো জোর করে এই তারটা এর মধ্যে দিয়ে ঢুকানো হবে, এর মধ্যে ঢুকানো হবে, জোর করে ঢুকায় তারপর খোলানো হবে বাইরে থেকে। খোলালে কি হবে, চাপ লাগবে, তখন ওই চর্বিগুলো ভেঙে চুরে বের হয়ে আসবে, পরে বৃক্কের সাহায্যে বের হয়ে চলে যায়, কিডনির মাধ্যমে পরে বের হয়ে চলে যায়। তো তারপরে তার এবং বেলুন সরাই নিয়ে আসা হয়। এটা কিন্তু একটু খরচ কম, তবে এটা বেশি দিন ঠিক থাকে না, আবার যেমন তেমনই হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কম খরচে আপাতত বাঁচার জন্য। ডাক্তার কিন্তু তোমাকে বলবে যে 4টা পদ্ধতি আছে, আপনি কোনটা করবেন, বলবে যে এটার জন্য এত টাকা, এটার জন্য এত টাকা, এটার জন্য এত টাকা। এখন তুমি এখন যেটা বেছে নাও সেটাই। আরেকটা দেখো লেজার অ্যানজিওপ্লাস্টি, এটার ক্ষেত্রে কি করা হয়,
যে রেডিয়েশন দেওয়া হয়, মানে একটা তার এটা লাগানো হয়। একটু ক্ষতিকর, মানে একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। হ্যাঁ, সাধারণত মানে রিং পরানোটাই ভালো, এগুলোতে সবগুলোই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে খরচ কম। এটা তোমার এরকম তারের মতো জিনিস ঢুকানো হয়, কিন্তু তার আগায় তোমার রেডিয়েশন দেওয়ার মানে বিভিন্ন আলোক রশ্মি ইয়ে করার ব্যবস্থা থাকে। ওই চর্বির ওখানে যায় তোমার রেডিয়েশন দেয়, তখন ওই চর্বিগুলো গলে বাষ্পীভূত হয়ে যায়। এখন তুমি এটা দিয়ে শুনে ভয় পেলা, এই কি সর্বনাশ, তো আমার রক্তনালী আবার সিঁড়ি মেরে যাবে। এত বিস্তারিত হ্যাঁ। বলবেই না ডাক্তারেরা, বলবে এটা না, এটা কম টাকা বেশি টাকা বলবে। হ্যাঁ, বুঝাই তো বলবে না যে এটা করলে এমন হবে। হ্যাঁ হ্যাঁ বললে পরে তো বলতে চাও। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলছো। আরেকটা দেখো, করোনারি অ্যাথেরেক্টমি। রেক্টমি মানে ছোট ছোট করে কাটা, রেক্টমি মানে ছোট ছোট করে কাটা, রেক্টমি মানে ছোট ছোট করে কেটে ফেলা, এটাকে রেক্টমি বলা হয়। হ্যাঁ, মানে অ্যাথেরেক্টমি মানে ধমনীর ভিতরে চর্বিগুলো ছোট ছোট করে কেটে ফেলা, এটাই হলো অ্যাথেরেক্টমি। তো অ্যাথেরেক্টমি কি করা হয়, ওই যে তারের আগায় তোমার বিভিন্ন ধরনের গ্রিল মেশিনের মতো জিনিস থাকে, গ্রিল মেশিনের মতো জিনিস, তারপরে তোমার ব্লেড জাতীয় জিনিস থাকে, ভিতরে ঢুকায় তারপর এটা ঘোরানো হয়, তারটা খুব জোরে ঘোরানো হয়, তখন ওই যে গ্রিল মেশিনের মতো জিনিস থাকে, তারপরে ব্লেড থাকে, এতে কি হয় চর্বিগুলো সব কেটে মেটে একবারে ফ্রেশ হয়ে যায়। তখন রোগীর ভয় হয় যদি আবার আমার রক্তনালী ছিঁড়ে যায়, ভয় কাজ করে। হ্যাঁ, এবার লাস্ট যেটা, এটা সব থেকে ব্যয়বহুল, এটার খরচটা একটু বেশি, এটা হলো করোনারি স্টেনিং। স্টেন্ট মানে জাল, বুঝছো? স্টেনিং মানে কি? স্টেন্ট মানে জাল, স্টেন্ট মানে জাল। এই ক্ষেত্রে কি করা হয়, ওই তারটা যে পাঠানো হলো, তারের উপরে চুপসানো বেলুন, বেলুনের উপরে এই যে জাল যেটা, ওই জালটা চুপসানো জাল বেলুনের উপরে থাকে। ভিতরে জোর করে পাঠিয়ে দিলাম, বাইরে থেকে বেলুন ফুলালে ওই জালটাও অটোমেটিক ফুলে যায়। ফুলে গেল যখন, এবার আমি বেলুন সহ তারটা বের করে নিলাম, ওই জালটা সারা জীবন থেকে যাবে, ওই জালটা রক্তনালীর মধ্যে সারা জীবন থেকে যাবে। এটাই সব থেকে মানে ভালো আর কি, তবে একটু খরচ বেশি। এটা করতে ধরো 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে, আর অন্যগুলো 1 লাখের মধ্যে হয়ে যাবে। তো এই কারণে দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও সারা জীবন ওষুধ খেতে হয়, কারণ ওই যে তুমি জালটা পাঠাচ্ছো না, আমাদের শ্বেতকণিকা বারবার খালি ওটাকে মনে করে যে এটা আমার শত্রু, এটা আমার শত্রু, ওটা ধ্বংস করার চেষ্টা করে, বুঝছো? ওটা তারপরে তুমি কোনোদিন হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারবে না। এই একবার যদি অপারেশন করা হয়, তোমার ধরো গলায় কাটা পড়ছে, তো তুমি চিন্তা করলে হোমিওপ্যাথিক তো খাইলে আধা ঘন্টার মধ্যে গলার কাটা গলে যায়, কিন্তু খাইতে পারবে না, কারণ হোমিওপ্যাথিক ওষুধের কাজই হলো কি, যে শ্বেতকণিকাকে উত্তেজিত করে ফেলে। শ্বেতকণিকাকে বলে যে বহিরাগত জীবাণু ঢুকছে, মারি ফেল শালাকে, তখন হচ্ছে শ্বেতকণিকা দেখবে যে রিং এসে তো বহিরাগত, তখন ধ্বংস করে দিল। হ্যাঁ, অ্যালকোহল হলে অ্যালকোহল ছাড়া হবে না, তো ওই জন্য তো হোমিওপ্যাথিক ওষুধ তুমি 100 বছর আগে তো নষ্ট হবে না, অ্যালকোহলের কারণে ওটা নষ্ট হয় না। তোমার হচ্ছে 95%ই অ্যালকোহল, 5% হলো ওষুধ, বুঝছো? না, কিন্তু যে খুবই কম পরিমাণ খাওয়ার কারণে ওটা কোনো নেশা করে না, ওটা ওষুধ হিসেবে বেশি করে খাইতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হচ্ছে অ্যাথেরেক্টমি তো হলো, তবে অ্যাথেরো মানে কিন্তু চর্বিযুক্ত প্লাগ বোঝায়, অ্যাথেরো মানে চর্বিযুক্ত প্লাগ, অ্যাথেরো মানে চর্বিযুক্ত প্লাগ, চর্বিযুক্ত প্লাগ। আচ্ছা, তারপরে দেখো অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়া, যদিও অতটা ইম্পর্টেন্ট না, তারপরে এটা তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবা কিভাবে করা হয়, যেগুলো আমি বললাম এইভাবেই করা হয়। তাহলে আগামী দিন তো 5 অঙ্কের পরীক্ষা। হ্যাঁ, অ্যাঞ্জিওপ্লাস্টি পরীক্ষাটা প্রক্রিয়াটা একটু পড়ে দেখো, সমস্যা আছে কিনা তাও। হ্যাঁ, উপকারী অপকারী দুটোই বলবে, এটা সোজা, এটা তোমরা নিজেরাই পারবা। সিকিউ একবার আসছিল তোমার হলো যে রাজশাহী বোর্ড 21 সালে অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়া, আমি যেগুলো বললাম এটাই প্রক্রিয়া, এইভাবে করা হয়। ওই চারটারই একটু করে বর্ণনা দিতে হবে, তাহলে হয়ে গেল। ও আচ্ছা।